পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের আমাদের পরিবেশ প্রশ্নপত্র নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আমি তোমাদেরকে বাকি সাবজেক্টগুলো তোমাদের পরপর দেব। আমি প্রথমে তোমাদেরকে বাংলা বিষয়ে ভিডিও দিয়েছি, এরপর তোমার দিচ্ছি আমাদের পরিবেশ, তারপরে দেব গণিত এবং তারপরে ইংরেজি, পরপর করে ভিডিওগুলো আপলোড করব। অবশ্যই এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদেরকে বলবো, বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে পরীক্ষা হয়, কেউ প্রশ্নের উপর উত্তর করে, আবার কোনো স্কুলে প্রশ্ন এবং খাতা দেওয়া হয়, খাতাতে উত্তর করা হয়। এই প্রশ্নপত্রটি কিন্তু একেবারেই প্রশ্নের উপর উত্তর করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের মনে রাখবে, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের 10 নাম্বার করে পরীক্ষা হবে এবং সময় থাকবে মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। সঙ্গে তোমার নাম, তোমার রোল নম্বর, তোমার বিভাগ, এগুলো কিন্তু তোমাদেরকে লিখে ফেলতে হবে। চলো কথা না বাড়িয়ে পরপর করে প্রশ্নগুলো দেখে নিই এবং সঙ্গে উত্তরগুলোও দেখে নিই। প্রথমে বলেছে একে দাগে বন্ধনের মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বন্ধনের মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, আমাদের শরীরের বর্ম হলো, আমাদের শরীরের বর্ম হলো চামড়া, লোম, হাত না মাথা? কোনটা উত্তর হবে? তুমি নিশ্চয়ই জানো। উত্তরটা হবে আমাদের শরীরের বর্ম হলো চামড়া। উত্তরটা হবে কি? চামড়া। আশা করি বুঝতে পেরেছো। চলো যে পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। কোচবিহারে অবস্থিত জলাভূমিটির নাম। কোচবিহারে অবস্থিত জলাভূমিটির নাম রসিক বিল, সাহেব বাঁধ, ডিভিসি, কোনোটাই নয়। উত্তরটা কি হবে? না, কোচবিহারে অবস্থিত জলাভূমিটির নাম হচ্ছে রসিক বিল। উত্তরটা কি হবে? রসিক বিল। অর্থাৎ কোচবিহারে অবস্থিত জলাভূমিটির নাম হচ্ছে রসিক বিল। ঠিক আছে, আশা করি বুঝে নিয়েছো। চলো যে পরবর্তী প্রশ্ন, কোন পাখিটাকে আমরা আর তেমন দেখতে পাই না? কোন পাখিটাকে আমরা আর তেমন দেখতে পাই না? কাক, পায়রা, শালিক না শকুন? উত্তর অবশ্যই সকলে বুঝতে পেরেছো। উত্তরটা হবে শকুন। অর্থাৎ কোন পাখিটিকে আমরা আর তেমন দেখতে পাই না? উত্তরটা হবে শকুন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে বলেছে দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি বলেছে, দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না। ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না। উত্তরটা কীভাবে লিখবে? উত্তরটা এইভাবে লিখবে, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। উত্তরটা এইভাবে লিখবে, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। চলে যে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নিই। বলেছে কেঁচো মাটির ড্যাশ উপাদান। কেঁচো মাটির ড্যাশ উপাদান। উত্তরটা কীভাবে লিখবে? উত্তরটা এইভাবে লিখবে, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। সজীব জৈব উপাদান, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরবর্তী প্রশ্নতে কি আছে দেখে নেওয়া যাক। ড্যাশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। ড্যাশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। উত্তরটা হবে কি? বোরো। উত্তরটা হবে বোরো। অর্থাৎ বোরো ধানের জন্য বীজতলা দরকার হয় না। বোরো ধানের জন্য বীজতলা দরকার হয় না। আশা করি বুঝতে পেরেছো। এরপর বলেছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন কি বলেছে? কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? লিগামেন্ট বলতে কি বোঝো? দুটো প্রশ্ন আছে, তার কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? উত্তরটা হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হচ্ছে ফিমার। ঠিক আছে, লিগামেন্ট বলতে কি বোঝো? উত্তরটা এইভাবে লিখবে, হাড়গুলো অস্থি সন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে বলে লিগামেন্ট। হাড়গুলো অস্থি সন্ধিতে দড়ির মতো এক রকমের জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে বলে লিগামেন্ট। ঠিক আছে, চলছে পরবর্তী প্রশ্ন, পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে? পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে? উত্তর এইভাবে লিখবে, ভূমিকম্পে, সূর্যের তাপে, রাতের শীতলতা, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ফলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের গুঁড়োর সঙ্গে লাইকেন, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের দেহ মিশে নরম মাটি তৈরি করে। তাই মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। সেই মাটি কিছুটা পাথরের ফাটল দিয়ে ভেতরে যায়। সেই মাটি কিছুটা পাথরের ফাটল দিয়ে ভেতরে যায়। উত্তর এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এরপর পরবর্তী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। একটি বায়ুবাহিত রোগের নাম লেখো। একটি বায়ুবাহিত রোগের নাম লেখো। সেই রোগ কিভাবে
ছড়িয়ে পড়ে তোমার কাছে লিখতে বলেছে। দেখো উত্তর এইভাবে লিখবে, একটি বায়ুবাহিত রোগের নাম হলো যক্ষ্মা। একটি বায়ুবাহিত রোগের নাম হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মা মারাত্মক সংক্রামক রোগ। রোগাক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতু, কফ প্রভৃতি থেকে এই রোগের জীবাণু বাতাসে ছড়ায়। প্রশ্বাস বায়ুর মাধ্যমে জীবাণু সুস্থ দেহে প্রবেশ করে এবং যক্ষ্মা রোগ সৃষ্টি করে। এমনকি রোগাক্রান্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে থাকা কথা বললেও এই রোগের জীবাণু সুস্থ ব্যক্তির দেহেও ছড়িয়ে যায়। বুঝতে পারছো? এইভাবে সুন্দর করে প্রশ্নের উত্তরটা লিখবে। পরের প্রশ্ন, ছাদের পাইপ থেকে যে জল পড়ে সেটা নিয়ে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি, বা বৃষ্টি শুরুর প্রথম দিকের জল ধরা হয় না কেন? দেখো উত্তর এইভাবে লিখবে, ছাদের পাইপ থেকে যে জল পড়ে সেটা নিয়ে আমরা নিম্নলিখিত কাজে ব্যবহার করতে পারি। 1. ঘর মোছার কাজে। 2. চাষবাসের কাজে। 3. মাছ চাষের কাজে। 4. গবাদি পশু স্নানের কাজে। 5. গাড়ি ধোয়ার কাজে। আচ্ছা, আর পরবর্তী প্রশ্ন ছিল, বৃষ্টি শুরুর প্রথম দিকে জল ধরা হয় না কেন? উত্তরে লিখবে, বৃষ্টি শুরুর প্রথম দিকে খানিকটা জলে নোংরা ও সামান্য অ্যাসিড থাকে, তাই বৃষ্টি শুরুর প্রথম দিকে জল ধরা হয় না। এখানে দৃষ্টি হবে না, এখানে বৃষ্টি শুরুর প্রথম দিকে জল ধরা হয় না। তাহলে এইভাবেই এই রকম ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? আর অবশ্যই বইগুলো ভালো করে পড়ো, পড়লেই সব উত্তর পেয়ে যাবে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শেষে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।